ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? কে কে আছেন একটু নামগুলা পড়ি। হ্যাঁ, তাহরিনা সুলতানা তুষি প্রতিদিনই থাকেন। গুড স্টুডেন্ট। হালিমা আক্তার প্রতিদিন থাকেন। সুলতানা রিনা, এই যে চায়না আফরিন, উনি প্রতিদিন থাকেন। পিঙ্কি রয় রিয়া, সুলতানা রিয়া বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালিদ সাইফুল্লাহ জিসান, উনি প্রতিদিন থাকেন, বলছেন কেমন আছেন? আহ সৃজন হক বাদন বলছেন 36 ঘন্টা কারেন্ট ছিল না, তাই ক্লাস করতে পারি নাই, পরে রেকর্ড ক্লাস দেখেছি, আজকে লাইভ ক্লাস করতে পারলাম, যাক আলহামদুলিল্লাহ। মৃত্তিকা মির্জা প্রতিদিনই থাকেন, ওই বাদন প্রতিদিন থাকেন। জান্নাতুল ফেরদৌস, বুরের শিশির, সেতু ফায়াজ, এরা প্রতিদিন থাকেন। মনীষা ইসলাম আছেন, নাজমুল হক, সাবিকুন নাহার, জুমুর হাসান, কানিজ ফাতেমা প্রতিদিন থাকেন। আরিফ আহমেদ বলছেন যে মিষ্টি খাওয়ান। 36 ঘন্টা পর কারেন্ট আসলে তো এটা তো বড়, মানে মোবাইল টোবাইল সব অফ হয়ে যায়। ঋতুরাজ, শাহিনা সুমনা, আব্দুল্লাহ আল মাসুদ প্রতিদিনই থাকেন উনি। ফয়জুন নাহার, সীমা শাহ। আচ্ছা, কে কোন এলাকা থেকে বলছেন একটু দেখি, জানান তো। মানে কে কোন এলাকায় একজ্যাক্ট বলবেন, ঘুরতে যাব। যার এলাকা ভালো লাগবে ওই এলাকায় ঘুরতে যাব। সবাই একটু কমেন্টে জানান যে কার এলাকা কোনটা। যে বইয়ের কাজ শেষ হইতেছে, বইয়ের কাজ শেষ হইলে ট্যুর দিব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। সাবিকুন নাহার জুমার, হ্যাঁ আপনি প্রতিদিন থাকেন। এই যে ফাতেমা আক্তার, তারপর এই যে শর্মিষ্ঠা বণিক, উনি প্রতিদিন থাকেন। স্যার ভূমিকম্পটি আর পাইছেন কই বাইরে? ভূমিকম্প তো বুঝলাম না। আহ তাহারিনা সুলতানা তুষি বলছেন নরসিংদী। নরসিংদী কি পার্ক যেন আসে? ডিম হলিডে পার্ক, নেত্রকোনা। আরিফ আহমেদ, হ্যাঁ নেত্রকোনা। নেত্রকোনা আছে, যে কমলাকান্দা না জানে কি আছে না, নেত্রকোনা আপনাদের বর্ডার। কমলাকান্দা না কি যেন, ওইখানে আমার যাওয়ার ইচ্ছা আছে। আর আহ, ঋতুরাজ বলছেন টাঙ্গাইল ধনবাড়ি, ধনবাড়ি মাঝে মাঝে যাওয়া হয়। মৃত্তিকা মির্জা বলছেন সিরাজগঞ্জ আসেন। হ্যাঁ সিরাজগঞ্জ খুব কাছে। মাঝে মাঝে আপনার ওই যে সিরাজগঞ্জ, যে ওই যেন কড্ডার মোড় আছে না, ওইখানে মাছ কিনতে যাওয়া হয়। আপনার আগে মাঝে মাঝে যাইতাম ওই আপনার যমুনা নদীর মাছ কিনতে। কড্ডার মোড় যে আপনাদের সিরাজগঞ্জ, গোপাল চায় না আপনি গোপালগঞ্জ থেকে, অনেক দূর থেকে। শরীদপুর, শরীদপুর আসলেও যাওয়া হয় নাই। সিরাজুল হক বাদন বলছেন রাবেয়া রাহি, যশোর, যশোর যাওয়ার ইচ্ছা আছে। শাহিনা সমনা বলছেন গোপালগঞ্জ থেকে। নোয়াখালী হাতে, ফাতেমা আফরিন জেরিন বলছেন নোয়াখালী হাতিয়া থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ নোয়াখালী যাব, হাতিয়া যাব। শর্মিষ্ঠা বণিক বলছেন স্যার আমি ফেনী থেকে। ফেনীতে আমার অনেক মানে ফ্রেন্ড সার্কেল ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ফেনীতে একবার যাওয়া হয়েছে। মনিরা বলছেন খুলনা, হ্যাঁ খুলনা অবশ্যই যাব। নেত্রকোনা, হ্যাঁ কমলাকান্দা, ওইখানে আমার যাওয়ার ইচ্ছা আছে। পিঙ্কি রয় রিয়া, গাজীপুর তো অনেক যাওয়া হয়েছে। আব্দুল কাদের শেখ বলছেন ফরিদপুর থেকে, যাওয়া হয় নাই। শাহিনা সমনা গোপালগঞ্জ, গোপালগঞ্জে তো অনেকেই আছেন দেখা যায়। হাওয়া বলছেন রাজবাড়ী ডিস্ট্রিক্ট। শাহিনা সমনা তো গোপালগঞ্জ আগে বলছেন। সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে বলছেন হালিমা। আর ফয়জুন নাহার মনে হয় ময়মনসিংহ থেকে। আরিফ আহমেদ নেত্রকোনা পাশাপাশি। খালিদ সাইফুল্লাহ জিশান নড়াইল। বেলা শেষে বলছেন যে স্যার আমিও প্রতিটা ক্লাস করি, গুড গার্ল। ফরিদপুরের রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুর। মনীষা ইসলাম বলছেন চাঁদপুর। আব্দুল্লাহ আল মাসুদ বলছেন ময়মনসিংহ থেকে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ইনশাল্লাহ। জিন্নাত সুলতানা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা শাহ বলছেন চাঁপাই নবাবগঞ্জ। তাবাচ্ছুম খুলনা থেকে। শুভজিৎ বলছেন যশোর, থাকেন ঢাকা। বেলা শেষে বলছে আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সাবিকুন নাহার জুমুর, আপনার এলাকায় যাব, এই যে কমলাকান্দা, ওইখানে ঘুরতে যাব। তাহরিনা সুলতানা তুষি বলছেন হ্যাঁ ডিম হলিডে পার্ক। ফাতেমা আফরিন জেরিন তো উনি হাতিয়া থেকে বলছেন, আগে বলছেন। নেত্রকোনা আছেন। শর্মিষ্ঠা বনি বলছেন 7টা 15 মিনিটে ভূমিকম্প হয়েছে, টেরি ভাই নাই। নড়াইলের তো অনেকেই আছেন। হালিমা আক্তার, আমাদের সিলেট তো অবশ্যই যাব। আমি গাজীপুর। বোরের শিশির আছেন। তার মানে সব এলাকার, যে রাবেয়া বরিশাল থেকে বলছেন। অভিজিৎ বলছেন ঝিনাইদহ থেকে। হম, একদিন তো অবশ্যই যাব, দেখা হয়ে যাবে সবার সাথেই। নিজাম দ্বীপে অনেক হরিণ আছে। রিমেলে অনেক, হ্যাঁ রিমেলে তো দেখলাম আজকে কয়টা 30টা হরিণ দেখলাম, যে সুন্দরবন থেকে 30টা হরিণ মানে হরিণের মানে মৃত, মানে মারা যে গেছে, এগুলা পাওয়া গেছে। আরো তো অনেক মারা গেছে
স্বপ্না আক্তার বলছেন কুমিল্লা থেকে। শর্মিষ্ঠা বণিক বলছেন আমার ছোট বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যাক আলহামদুলিল্লাহ। বেলা শেষে বলছেন সখীপুর টাঙ্গাইল, 64 জেলায় সাড়ে ছাত্রছাত্রী আছে, ছাত্র দেন একটা 64 জেলায়, এইটাই করতে হবে। 13 নম্বরের পরে প্র্যাকটিস 1 হাবিব বলছেন, আর 20 নম্বরের রাইট অ্যান্সারটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেবো। ওকে আমরা শুরু করি, সবাই আছেন এখানে। হ্যাঁ, একটু সময় নষ্ট করলাম। রাজশাহী, কুমিল্লা, মুরাদনগর আমার এক ফ্রেন্ড আছে। হ্যাঁ, কমলাকান্দা কে আছে? সারাদিন আমি যাবো কমলাকান্দা, আমিও যাবো। তো যাই হোক, আমরা ম্যাথ করি। অনেক কথা বললাম, এর মধ্যে অনেকে যারা ক্লাস করে রেগুলার তারা চলে আসছেন। ওই দিন যেন কয় নম্বর পর্যন্ত করাইছিলাম? 48। সাতচল্লিশ, 47টা কি ছিল এটার বেসিক থেকে? 47 না? শেরপুর থেকে, ফরিদপুর, গোপালগঞ্জ। হ্যাঁ ঠিক আছে। 47 নম্বরে ছিল রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ওই দিন বুঝাইছিলাম। কেন এটা বললাম? আমরা 48 নম্বর আমরা করছিলাম, মনে হয় অনেকে দেখতে পাচ্ছেন নেট প্রবলেমের জন্য। একটি রম্বসের ক্ষেত্রফল এত, এর কর্ণদ্বয়ের গুণফল কত? দেখেন, কর্ণদ্বয়ের গুণফল, দুইটা কর্ণের গুণফল, তাহলে একটা কর্ণ ধরলাম এক্স আর একটা কর্ণ ধরলাম ওয়াই। সাপোজ আমরা ধরে নিলাম যে একটা কর্ণ এক্স আর একটা কর্ণ ওয়াই, তার মানে এই কর্ণ দুইটার গুণফল পাইছে। তো রম্বসের ক্ষেত্রফল, তো রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 52। এটা সূত্র কি? ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। আমরা কর্ণ দুইটা কত? একটা এক্স ধরছি আর একটা ওয়াই ধরছি, তাহলে এক্স ইন্টু ওয়াই। এই যে এই কর্ণ দুইটার গুণফল আমাদের বের করতে বলছে, তার মানে এক্স ওয়াই এর ভ্যালু আমাদের বের করতে হবে। এইটা গুণ আকারে যাবে, 52 ইন্টু 2, ঠিক আছে, ইকুয়াল কত? 160। একদম কিন্তু সহজ। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে রম্বসের, কর্ণ দুইটার গুণফল। কর্ণদ্বয়ের গুণফল আমরা জানি না, আমরা ধরে নিছি, না ধরলে হইতো। এখানে সরাসরি যদি লিখে দিতেন যে কর্ণদ্বয়ের গুণফল, এই যে, তাও হইতো। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটাই তো সূত্র। ঠিক আছে, এই যে এটা বুঝছেন কিনা বলেন? 48 নম্বর। 48 নম্বরটা। এরপরে আছে আপনার 49 নম্বর। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে এত সেন্টিমিটার, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পারবেন কি? হাফ ইন্টু এই যে কর্ণ দুইটার গুণফল, শেষ, 4.5। কত হবে এইটা আপনারা বের করেন। হাফ ইন্টু, এটা আপনারা করেন। হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল যা হয়। ওকে, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবারই ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একদম সহজ। এই যে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 50 নম্বরটা। 50 নম্বরটা আপনার বুঝতে হবে। রম্বসের এখানে কিন্তু আমাদের দেখেন, এই অঙ্কটা কিন্তু রম্বসের বাহুর দৈর্ঘ্য, কিন্তু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কি লাগে? হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। কিন্তু কর্ণ নাই, আমাদের কর্ণ দুইটা বের করে নিতে হবে। রম্বসটাকে বলে যে যার প্রতিটি বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, প্রত্যেকটা বাহুই সমান। এখন এই 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 যে একটা রম্বস আমরা ড্র করলাম, মনে করেন এইটা একটা কর্ণ, আবার এইটা একটা কর্ণ, এই দুইটা কর্ণের দৈর্ঘ্য আমাদের লাগবে। এখন আপনি দেখেন এইটাও কিন্তু 5, প্রত্যেকটা বাহু, এই যে প্রতিটি বাহু বলছে 5, কারণ একটা বাহু 5 হলে প্রতিটি 5 5। এখন একটা জিনিস আপনাকে জাস্ট মনে রাখতে হবে, রম্বসের কর্ণদ্বয় যে ছেদ করলো, এই প্রত্যেকটা জায়গায়, এই যে এইটা 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 এইটা, প্রত্যেকটা জায়গায় এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কয় ডিগ্রি? জাস্ট এটা মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করে, এই প্রত্যেকটা জায়গায় এরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন 90 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, আমরা নরমালি যদি চিন্তা করি, মনে করেন এ বি সি ডি, মাঝখানে দিলাম এইটা ও, ঠিক আছে। এখানে কয়টা ত্রিভুজ আছে?
একটা ত্রিভুজ, দুইটা, তিনটা, চারটা ত্রিভুজ। এই চারটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, ওইটাকে কি বলা হয়? সমকোণী। এখানে যেহেতু এই যে প্রত্যেকটারই একটা করে কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। এখন আমরা একটা ত্রিভুজ নিয়ে শুধু কাজ করব, যে ত্রিভুজ এ ও ডি। এই ত্রিভুজটা দেখেন এ ও ডি, এটা কিন্তু এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আবারও বলতেছি এই কোণটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। আমরা শুধু এই ত্রিভুজটা যদি কাজ করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কেন আমরা বলতেছি যে এটা দেখেন আমাদের কর্ণের দৈর্ঘ্য লাগবে, মেইন কাজ হচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। সবাই একটু কি করবেন, ফোকাস দিবেন এখানে। তো দেখেন এটা 5, এইটা 5। এই সমকোণী ত্রিভুজ যখন আমরা চিন্তা করি, সমকোণের বিপরীতে কি থাকে? অতিভুজ। মনে আছে কিনা? সমকোণী ত্রিভুজ আমরা তো খালি জানি যে এরকম হয়, এটাও কিন্তু 90 ডিগ্রি। দেখেন এই যে সমকোণ না, এটার বিপরীত পাশে কে থাকে? অতিভুজ। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা কি 90 ডিগ্রি কোণ না? এই সমকোণ, এই সমকোণের বিপরীতে যেটা আছে এটা কিন্তু অতিভুজ। তার মানে এই ত্রিভুজে এডি হচ্ছে অতিভুজ। এখন দেখেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথম অনুপাতটা কি কি ছিল? মনে আছে কিনা? 3 4 5, এটা না? 3 4 5 একটা অনুপাত, যার অতিভুজ ছিল 5। তার মানে অতিভুজ যখন 5 হয়ে যাবে, একটা বাহু 3 আর একটা বাহু 4। তার মানে এইটার একটা 3 আর একটা 4। এখন 3 কোনটা? ছোট স্যার এটা 3, এটা 3, এইটা 4। তার মানে দেখেন এই ত্রিভুজটার আমরা কিন্তু পেয়ে গেলাম, প্রত্যেকটা বাহু কিন্তু পেয়ে গেলাম। কিভাবে পেলাম এটা বুঝছেন? কারণ অতিভুজ এইটা, অতিভুজ যদি এটা হয়, অপর দুইটা বাহু দেখেন এটা সমকোণের বিপরীত থাকে অতিভুজ। তো সমকোণের বিপরীত যদি অতিভুজ থাকে, অপর দুইটা বাহু একটা লম্ব হবে আর একটা ভূমি হবে। এখানে 3 হচ্ছে ছোট বাহু, 4 হচ্ছে বড় বাহু। এখন বলতে পারেন যে এইটা দিয়ে আমরা কি পাবো? এটা দিয়ে আমরা পাবো যে রম্বসের কর্ণদ্বয় সমান 2 ভাগে বিভক্ত হয়। রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করে, এই অবিন্দিত সমান 2 ভাগে ভাগ করে। এখন এটা যদি 3 হয়, এই পাশের এইটুকু 3। আবার এটা যদি এই পর্যন্ত যদি 4 হয়, দেখেন এই পর্যন্ত কিন্তু 4, আবার এই পর্যন্ত 4। তার মানে আলটিমেট আমাদের কি হয়ে গেল? এটা এই রম্বসটা যদি এখানে আমরা আরেকবার একটু ড্র করে দেখি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। এত কথা কেন বলতেছি এটা পরে আসতেছি। এই যে এই ওই রম্বসটাই, ওই রম্বসটার আমরা কি দেখলাম? এটা 5, এটা কত ছিল? 3, এটা 4। এখন এইটা 3 হলে এই পাশে এটাও 3, আবার এটা 4 হলে এটাও 4। তার মানে এই কর্ণটা টোটাল, এই কর্ণটা দৈর্ঘ্য কত হয়ে গেল? 4 + 4 8। আবার এই কর্ণটা দৈর্ঘ্য কত হয়ে গেল? 3 + 3 6। তার মানে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইনটু কর্ণ দুইটার গুণফল। একটা কর্ণ 8 আর একটা কর্ণ 6। বুঝছেন কিনা? মানে বুঝছেন কিনা? এই জিনিসটা মুখস্থ না, এটা মুখস্থ না। এটা 90 ডিগ্রি হওয়াতে এটা অতিভুজ। এই যে এটা 90 ডিগ্রি, এখানে প্রত্যেকটাই 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি, আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করছি, আপনি যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারেন। এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ। অতিভুজ 5 হইলে অপর দুইটা বাহুর অনুপাত কি হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? 3 আর 4। মনে আছে? ক্লিয়ার কিনা একটু বলবেন? এখানে কত হইতেছে? 4 424। অনেক সহজ না অঙ্কটা? ভুল হবে আর? না নেটওয়ার্ক প্রবলেম নাই, আজকে নেটওয়ার্ক প্রবলেম নাই। ভুল হবে কিনা একটু বলবেন সবাই? এটা বুঝছেন কিনা একটু দ্রুত দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত। বুঝতে হবে প্রত্যেকটা অঙ্কে। মানে আমরা কিন্তু আপনাকে করানো হচ্ছে এই চিত্র দিয়ে, যাতে আপনার মনে থাকে। এরকম চিত্র দিয়ে কিন্তু আপনি কোথাও পাবেন না। ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, এই যে এটা ক্লিয়ার হইতে হবে, এগুলো মুখস্থর কিছু না। গুড। এই যে এরকম করে যদি বুঝেন, আপনারা যে স্টুডেন্ট যে পড়ান তাদেরকে যদি এভাবে বুঝাইতে পারেন, তারা কিন্তু অনেক খুশি হবে। এরপরে আসেন, আরেকটা পার্ট আছে তো, এটা ওইটাও করতে হবে।
এটা আমি এটা কিন্তু করে দেওয়ার কোনো মানে হয় না। রম্বসের কর্ণ দুইটা, এটা রম্বসের ক্ষেত্রফল কত, জাস্ট হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অর্থাৎ মুখোমুখি যদি করতে চান, দেখেন রম্বসের ক্ষেত্রফল যদি মুখোমুখি বের করতে চান, কোনো কিছু করবো না, যে কোনো একটাকে অর্ধেক করে দেন, এটাকে অর্ধেক করে দেন। হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল না, এটাকে অর্ধেক করলে কত হয়ে যাবে, এটাকে অর্ধেক করলে 20 ইন্টু 60 ইকুয়াল কত, 1200। শেষ। মানে হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, যে কোনো একটাকে, অথবা এটাকে আপনি অর্ধেক করে দিতে পারতেন, একটা 40 ছিল, একটা 60, এটাকে অর্ধেক করলে কত হবে, 30, এটাকে এটা দ্বারা গুণ করে দেন, 3 4 12, এই যে 1200। এই যে এগুলা কিন্তু আপনার মানে যখন আপনি অঙ্ক করতে করতে একদম হয়ে যাবেন, তখন কিন্তু আপনি লিখতে হবে না হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, এগুলো লেখার দরকার আছে। হাফ, এটার সাথে হাফ গুণ করলে কত হবে, এটা 20 হয়ে যাবে, 20 এর সাথে এটা গুণ, শেষ, 1200। ঠিক আছে, মাথার চুল সব পেকে যাচ্ছে, বুঝছেন, এই এক ঝামেলায় আছে। এই যে এটা কি বলছে, এটা আমাদের বুঝতে হবে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দুইটা এত এত সেন্টিমিটার, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রের পরিসীমা কত। আগে আমাদের কি করতে হবে, একটা রম্বস আছে, এই রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখেন এটা একটা কি রম্বস, এই রম্বসটার কি বলতেছে, কর্ণ দুইটার, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, একটা 8 একটা 9, এই যে এই কর্ণটা দিলাম 9, এই কর্ণটা হচ্ছে 8। এখন বলতেছে এই রম্বসটাকে এই সাইড থেকে ধাক্কা দিয়ে যদি বর্গক্ষেত্র বানিয়ে ফেলি, মনে করেন এই সাইড থেকে ধাক্কা দিয়ে এটাকে আমি একটা বর্গক্ষেত্র বানিয়ে ফেললাম, ঠিক আছে, এই যে বর্গক্ষেত্র হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু কর্ণ দুইটা সমান হয়ে গেছে। এখন এই রম্বসটাকে বর্গক্ষেত্র বানাইছে, বর্গক্ষেত্র বানানোর ফলে এর কি বলতেছে, পরিসীমা কত, এই বর্গক্ষেত্রের পরিসীমা কত। পরিসীমা বের করতে হলে আমরা জানি বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফল, 4টা বাহু আমাদের। আগে এই রম্বস যেটা, এটার ক্ষেত্রফল নির্ণয় করেন, এটার ক্ষেত্রফল আমরা মুখোমুখি নির্ণয় করতে পারি না, কিভাবে করতে পারি, এটার অর্ধেক করে দেন, কারণ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটার অর্ধেক 4, 4 এর সাথে 9 মানে 36, এই রম্বসটার ক্ষেত্রফল 36। তাহলে এই রম্বসটাকে ধাক্কা দিয়ে বর্গক্ষেত্র বানাইছেন, তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এইটার ক্ষেত্রফলও কিন্তু 36, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 হবে, কারণ জাস্ট একটু ধাক্কা দিয়ে দিচ্ছেন, আর কিছুই করেন নাই। এখন আসেন, এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এইটার ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, এই বাহুটাকে স্কয়ার করে দিলাম, এই ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 36, তার মানে এ এর ভ্যালু কত, 6। ওকে, প্রত্যেকটা এ এর ভ্যালু কিন্তু 6। এখন হইতাছে এটার পরিসীমা কত, বর্গক্ষেত্রের পরিসীমা কি, যেহেতু 4টা বাহু সমান এ যোগ এ যোগ এ মানে 4টা এ, মানে 4টা এ মানে 4a, 4 ইন্টু 6 ইকুয়াল কিন্তু কত হলো, 24। দেখেন কে বুঝেন নাই, দেখেন কে বুঝেন নাই, এটা 52 নম্বর। 52 নম্বর কে বুঝেন নাই, এটা একটু বলবেন, যে রম্বসটাকে ক্ষেত্রফল বানাইছি, রম্বসটাকে বর্গক্ষেত্র বানাইছি, বর্গক্ষেত্র বানানোর ফলে ক্ষেত্রফল কিন্তু সেম, ওখানে বলে দিয়েছে ক্ষেত্রফল সেমই থাকবে, যে কোনো রম্বসটাকে ধাক্কা দিয়ে বর্গক্ষেত্র মানলে ক্ষেত্রফল সেমই থাকবে। তো ক্ষেত্রফল সেম, আমরা যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি, ওখান থেকে বের করে নিলাম, তারপর 4 বাহুর যোগফলই হচ্ছে কি। এরপরে দেখেন একটি রম্বসের কর্ণদ্বয় এত হলে ক্ষেত্রফল কত, এটার করবো না। এরপরে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সহজ জিনিস, সামান্তরিক কাকে বলে এইটাকে আমরা বুঝি, এটাকে আমাদের বুঝতে হবে। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তটাকে একটু ধাক্কা যদি দেন, যে কোনো এক সাইড থেকে ধাক্কা দিলেই হবে, সে বাঁকা হয়ে এরকম হয়ে যাবে। আমরা এখান থেকে ধাক্কা দিচ্ছি আয়তটাকে। আয়তক্ষেত্র কাকে বলে, যার বিপরীত বাহুগুলা সমান, কোনটা সমকোণ, এই যেখানে কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। আর এটাকে যখন ধাক্কা দিছি, এই যে এখান থেকে এই বরাবর ধাক্কা দিয়ে তাকে কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেলছি, তখন হয়ে গেছে এটা কি সামান্তরিক। ঠিক আছে, এটা কিন্তু সামান্তরিক হয়ে গেছে, তখন কিন্তু কোণগুলাও সমান না, কর্ণদ্বয় সমান না। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেন কর্ণ দুইটাও সমান, ইভেন কি কোণ দুইটাও সমান ছিল, তার মানে আয়তটাকে ধাক্কা দিলে সামান্তরিক হয়ে যায়, আবার বর্গটাকে ধাক্কা দিলে রম্বস হয়ে যায়, বা রম্বসকে ধাক্কা দিলে বর্গ। দুইটা মনে রাখতে হবে, রম্বস বর্গ, সামান্তরিক আয়তক্ষেত্র, সামান্তরিক আয়তক্ষেত্র। এখন অনেক সময় মনে থাকে না, এই দেখেন বর্গ, হ্যাঁ, আর হচ্ছে রম্বস, বর্গ থেকে রম্বস, আবার আয়তক্ষেত্র থেকে হয় সামান্তরিক। এটা মনে রাখবেন কেমনে, আমি বুঝাই দিই। এইটা মনে রাখবেন কিভাবে,
দেখেন এই আয়তক্ষেত্র লিখতে অনেকগুলো অক্ষর লাগে, আবার সামান্তরিক লিখতেও অনেকগুলো অক্ষর লাগে। এইভাবে মনে রাখছি, আমি যেভাবে মনে রাখছি, আয়তক্ষেত্র লিখতে অনেকগুলো অক্ষর লাগে, সামান্তরিক লিখতেও অনেকগুলো অক্ষর লাগে, আবার বর্গ লিখতেও অক্ষর বেশি লাগে না, রম্বস লিখতেও অক্ষর কি লাগে না, বেশি লাগে না। তো তার মানে বর্গ আর রম্বস কাছাকাছি, একটা থেকে একটু বেশি লাগতেছে, বাট কাছাকাছি এরা। আবার আয়তক্ষেত্র আর সামান্তরিক দুইটা লিখতে কিন্তু অনেকগুলা অক্ষর লাগতেছে, তার মানে আয়তক্ষেত্র আর সামান্তরিক মানে একটার আরেকটার কি ধাক্কা দিলে পাওয়া যায়। আবার বর্গ আবার রম্বস এই দুইটাকে ধাক্কা দিলে একটা আরেকটা পাওয়া যায়। এইভাবে মনে রাখবেন। গুড। লিপ আক্তার বলছেন এইভাবে, আমি এইভাবে মনে রাখছি। আমার সে সব মনে থাকে ব্যাপারটা ওইরকম না, বাট আমি মনে রাখছি এইভাবে। এখন আসেন এই যে এই রম্বসের আয়তর ক্ষেত্রফল কত? আয়তর ক্ষেত্রফল মনে করেন এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কার এটা? আয়তক্ষেত্রের। এখন রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এখান থেকে এটার উপরে একটা লম্ব রাখতে হবে। কার উপরে লম্ব রাখতে হবে? এই ভূমির উপরে। এটা মনে করেন ভূমি, আর এটা মনে করেন যে ভূমি। তো এটা দেখেন উচ্চতা, এটা কি উচ্চতা, এই যে এখান থেকে লম্ব যখন রাখলাম এটা উচ্চতা, তার মানে ভূমি ইন্টু উচ্চতা। এটা কার? এখানেও কিন্তু ভূমি ইন্টু উচ্চতা। এটা যদি মনে করেন উচ্চতা আর এটা মনে করেন ভূমি, ওই একই জিনিস। এটা কিন্তু উচ্চতা, সরাসরি আমরা এখানে উচ্চতা পাইতেছি, আর এখানে সরাসরি পাইতেছি না, এই জন্য লম্বা গাইতেছে, এই জন্য এটা বলতেছে ভূমি ইন্টু উচ্চতা। এটাও কিন্তু আলটিমেট ভূমি ইন্টু উচ্চতাই। এটা কি উচ্চতা না? এটা কি ভূমি না? ভূমি। কিন্তু এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলা হয়, জাস্ট বলা হয়, আর কিছু না, কিন্তু একই জিনিস। এটা কিন্তু উচ্চতাই, লম্বা লম্বি আছে উচ্চতা, এইটাও এখান থেকে আমরা উচ্চতা, তার মানে ভূমি ইন্টু উচ্চতা। কার ক্ষেত্রফল? সামান্তরিক ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। কেন ভূমি ইন্টু উচ্চতা? এখান থেকে আমরা ভূমি পেলাম। আবার এটা কার? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আসেন এই যে এই জিনিসটাই আমরা এখানে এতক্ষণ কথা বললাম, এই জিনিসটা নিয়ে এখন চলে আসি। বলতে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, একটু আগে বলছিলাম এই যে একটা সামান্তরিক, সামান্তরিক এইটাকে যদি, এটার কর্ণ কিন্তু সমান না, এই দুইটা কর্ণ আপনি নিজে দেখলেও কিন্তু বুঝতে পারছেন, এই কর্ণ আর এই কর্ণ সমান না। এখন এইটাকে যদি সোজা করে হালাই, এই সামান্তরিকটাকে সোজা করে ফেললে যখন কর্ণ দুইটা সমান হয়ে যাবে, দেখেন ধাক্কা দিয়ে সোজা করে ফেলছি, এখন কিন্তু কর্ণ দুইটা সমান, আর কর্ণ দুইটা সমান তখনই হয়ে যাবে যখন এটা আয়তক্ষেত্র, সামান্তরিক থেকে আয়তক্ষেত্র। এই জন্য বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হয়ে যাবে? সরাসরি আয়ত হবে, বর্গক্ষেত্র হবে না, রম্বস হবে না, ট্রাপিজিয়ামও হবে না, কি হয়ে যাবে? দেখেন এটা কিন্তু সামান্তরিক থেকে আয়তক্ষেত্র হবে। একটু আগে বলছিলাম না সামান্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে একটা মিল আছে, আর বর্গ এবং রম্বসের মধ্যে একটা মিল আছে। এটা ক্লিয়ার এখন? নেক্সট, এই যেটা দেখেন যে এই যে এই চিত্রটা অনেকে ড্র করতে পারে না, সমস্যায় পড়ে। যে বলছে এবিসিডি সামান্তরিকের এবি সমান 12 সেন্টিমিটার এবং ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব। দেখেন ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব, সামান্তরিক বলছে না, এই সামান্তরিক। খেয়াল করবেন লম্বটা সবসময় এইখান থেকে আঁকা হবে, হ্যাঁ, এটা থেকে এটার উপরে। তো কোন বিন্দু থেকে? ডি, তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম এটা কিন্তু ডি বিন্দু। এটা থেকে লম্ব আছে কার উপরে? এটা থেকে যে লম্ব অঙ্কন করছে, যার উপরে লম্ব অঙ্কন করবে সে নিচে থাকবে। দেখেন ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করছে। দেখেন চিত্র আঁকানোর সিস্টেম, এখন এবি কি উপরে দিবেন, এই যে ডি বিন্দু সবসময় এই কোণা থেকে লম্ব অঙ্কন করবেন, এটা ডি বিন্দু। ডি বিন্দু থেকে লম্ব বলে দিয়েছি, কিন্তু ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব অঙ্কন করছে, লম্ব অঙ্কন করছে, তার মানে এ বি এই যে সি কিন্তু এটাই হয়ে যাবে, এ বি সি ডি। মিলা গেছে কিনা? এ বি সি ডি। এখন ওনাকে এ বি এইখানে দেবো নাকি এ বি নিচে দেবো? এখানে কি বলছে একটু দেখবেন, যে ডি বিন্দু থেকে, সবসময় মনে রাখবেন ডি বিন্দুটা এটা। যেখানে এখানে যদি বলতো এ বিন্দু থেকে, এরকম করে যদি এরকম বলতে থাকতো এ বিন্দু থেকে কার উপরে? এ বিন্দু থেকে ডিসি এর উপরে লম্ব অঙ্কন করুন, তাও কিন্তু হইতো। আমি যদি বলতো এখানে ডি বিন্দুর জায়গা যদি বলতো এ বিন্দু থেকে ডিসি এর উপরে লম্ব, তাহলে চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। দেখেন কিরকম চেঞ্জ হইতো, জাস্ট এই যে কার থেকে? এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছে কার উপরে? এই যে ডিসি এর উপরে। তাহলে কি হইতো, এই যে এ ডিসি পাইছি, তার মানে বি বাদ আছে, এ বি সি ডি। চিত্র আঁকানোর সিস্টেম, অনেকে চিত্র বুঝেন না যে কিভাবে অঙ্ক মিলাবেন। তাহলে ঠিক আছে, আমাদের যে হিসাবে আসবে ওই হিসাবে আমরা চিত্র ড্র করব। হ্যাঁ, এখন আমাদের কি বলতেছে দেখেন, আমাদের বলতেছে যে ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব, এই যে লম্বটা 6, আর এবি এর ভ্যালু, এবি এর ভ্যালু দেওয়া আছে। তার মানে আমাদের কার? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ভূমি ইন্টু উচ্চতা। আমাদের ভূমি কত? 12, আর উচ্চতা কত? 6, দুইটাই কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু সরাসরি ভূমি উল্লেখ করা নাই। তো
তো 12 ইন্টু 6, 6 12 কত 72। সরাসরি কিন্তু ভূমি বলা নাই, বাট আলটিমেট এটা কিন্তু ভূমি, কারণ যেহেতু এটার উপর লম্ব অঙ্কন করছে এটা নিচে চলে যাবে, যার উপর লম্ব অঙ্কন করবো এটা কিন্তু নিচে চলে যাবে, এটা ভূমি হয়ে যাবে। নীল আকাশের ছোঁয়া বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? প্রতিটা অঙ্ক যদি এইভাবে বোঝানোর পরে যদি বলেন যে ভাইয়া ম্যাথ পারি না, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে একটু বলেন তো সবাই? চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান, দুইটা ক্ষেত্রে সমান হয়, রম্বস আর বর্গ, কিন্তু কোণগুলো সমকোণ যেহেতু নাই, তাহলে এটা কি হয়ে যাবে? রম্বস হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এই যে একটু আগে এসে পড়ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক হলে কর্ণের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্র দৈর্ঘ্য a, আর কি বলতেছে? প্রস্থ b। এখন দেখেন এটা কর্ণের দৈর্ঘ্য, মানে এই যে এই কর্ণ, এটা দৈর্ঘ্য কত, অথবা এই কর্ণের দৈর্ঘ্য কত, একই জিনিস। আমরা যদি এইটা এইভাবে না করে একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমরা বের করে নিতে পারবো, মুখস্থ করতে হবে না। কর্ণের দৈর্ঘ্য, এটা আয়তক্ষেত্র না, আমরা জাস্ট একটা কর্ণ, আমরা এইটারই দৈর্ঘ্য বের করব। আমাদের বলতেছে দৈর্ঘ্য a, প্রস্থ b। ওকে, ঠিক আছে কিনা? এটা কি সমকোণ? এটা যদি সমকোণ হয়, এই আয়তক্ষেত্রটা সমান দুই ভাগে ভাগ হয়েছে না? এইদিকে একটা দেখেন সমকোণী ত্রিভুজ, এইদিকে একটা। আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু একটা কর্ণ, আয়তক্ষেত্র কর্ণ যেহেতু পরস্পর সমান, একটা কর্ণ বের করলে, এই কর্ণ বের করলে আমাদের হয়ে যাবে। সাপোজ আমরা ধরে নিলাম এই কর্ণের দৈর্ঘ্য x, তাহলে এটা কি? অতিভুজ। সমকোণ সংলগ্ন একটা লম্ব হলে আরেকটা ভূমি, মনে করেন এটা লম্ব, এটা ভূমি। তো আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে x ইকুয়াল রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে এক্সটা কি ধরছিলাম? এটার কর্ণের দৈর্ঘ্য x, x এর পরিবর্তে আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস বি স্কয়ার রুট ওভার। তার মানে কার এটা? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এখানে প্রমাণ সহ কিন্তু দিয়ে দিলাম, যে এটা মনে যদি না থাকে নিজে নিজে বের করতে পারবেন। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি বলেন? রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। কিভাবে আসলো? একটা আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে ফেললাম, মানে একটা কর্ণ টানলাম, কর্ণ টানার পর আমরা দেখলাম এইদিকে একটা সমকোণী ত্রিভুজ, ওইদিকে একটা সমকোণী ত্রিভুজ। তো এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত থাকে অতিভুজ। একটু যেটা বলছিলাম, সমকোণ সংলগ্ন একটা লম্ব হলে আর একটা ভূমি। তো আমরা কি জানি? অতিভুজ স্কয়ার, এটা কিন্তু ধরে নিছি x, মনে করলাম যে এই কর্ণটা আমাদের x, আমরা জানি না কত হবে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে x ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে দেখেন খুব সুন্দরভাবে বের হয়ে গেল না? এইটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, যে আয়তক্ষেত্রের কর্ণের মানে আপনার দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই সূত্রের মধ্যে ফেলে। ঠিক আছে? মুখস্থ করছিলেন এতদিনে জানি আমি। একটি বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার হলো ওই বাগানের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটু আগে বুঝাই দিয়েছিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। জাস্ট এই দুইটা গুণ করে দেন, কত হবে? 200। এগুলা করতে হয় না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন যদি বলতো এটার কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত? একটা a, এই যে 20 স্কয়ার যোগ 10 স্কয়ার। এটা কিন্তু চায় নাই, যদি চায় আর কি। এখানে কত? 400, আর এখানে হইতাছে 100, তার মানে রুট ওভার 500। এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র, যদি চায় আর কি পরীক্ষার হলে। এখানে কিন্তু চায় নাই, এখানে কিন্তু অ্যান্সার এটা চাইছে ক্ষেত্রফল, আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা বের করলাম। 60 নম্বরটা দেখেন, 60 নম্বরটা কি বলছে এটা বুঝতে হবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রের প্রস্থ কত করা হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেকেই বুঝেন না। প্রথমে আমাদের একটা আয়তক্ষেত্র আছে, এটা না। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 18 ইন্টু 10, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন পরবর্তীতে বলতেছে এই আয়তক্ষেত্রটারই দৈর্ঘ্য হয়ে গেছে 25। দেখেন 18 থেকে বৃদ্ধি পেয়ে 25 হয়ে গেছে। এখন বলতেছে 18 থেকে বৃদ্ধি পেয়ে 25 হয়ে গেছে। এখন বলতেছে কি প্রস্থ কত হলে? আমরা দেখলাম প্রস্থ 1 যদি হয়, বলতেছে ক্ষেত্রফল অপরিবর্তিত। অপরিবর্তিত মানে ক্ষেত্রফল সমান থাকবে।
তার মানে মাঝখানে আমরা সমান চিহ্ন কেন দিলাম? দেখেন, মনে করেন সমান চিহ্ন ছিল না, একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য প্রস্থ এটা, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 18 ইন্টু কত? 10। এখন বলতেছে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করছি, 18 থেকে বৃদ্ধি করে 25 বানাইছি। এখন বলতেছে প্রস্থ কত হলে? প্রস্থ x হলে দুইটার ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল সমান থাকবে, এটাই বলা। সরাসরি বলা আছে অপরিবর্তিত মানে কি? ক্ষেত্রফল সমান থাকবে। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই থাকবে। প্রস্থ কত হলে? তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। মানে ব্যাপারটা হচ্ছে এটা, একটা আয়তক্ষেত্র আমাদের ছিল এরকম। চিত্রটা যদি একটু দেখাই, এই যেটা, এটা একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা? এটা মনে করেন দৈর্ঘ্য 18, প্রস্থ 10। এখন সে কি বলতেছে? এই যে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা বৃদ্ধি করছে, এটা বানাইছে, এই দৈর্ঘ্যটা বানাইয়া 25 বানাই হারাইছে সে। এখন বলতেছে তাহলে প্রস্থ কমে যাবে, যেহেতু ক্ষেত্রফলে কি থাকবে। এখন বলতেছে প্রস্থটা কত হবে? এই যে এটা কিন্তু এই 18 থেকে হয়ে গেছে 25। এখন বলছে প্রস্থ কত হবে? ক্ষেত্রফল যদি একই থাকে, যেহেতু ক্ষেত্রফল একই থাকবে, এইটার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য 25 হয়ে গেছে, প্রস্থ কত হবে আমরা জানি না, কিন্তু ক্ষেত্রফল দুইটার একই। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, এই আয়তক্ষেত্রের দুইটা কিন্তু পরস্পর সমান। এখান থেকে কত? 25 ইন্টু x ইকুয়াল 180। তার মানে x ইকুয়াল 180 ভাগ 25। কাটাকাটি করে যাস, বুঝছেন কিনা? মানে জাস্ট বুঝছেন কিনা এই জিনিসটা কি বলছে? এই এই নরমাল জিনিস করার জন্য এত কথা বললাম, বোঝানোর জন্য। এরপর আছে 61। 61 কি বলছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এই যে আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হয়ে যাবে 2x। ঠিক আছে, দৈর্ঘ্য x হলে প্রস্থ 2x। এটা ক্ষেত্রফল দেওয়া আছে 1250। তার মানে আমরা তো ধরে নিলাম দৈর্ঘ্য x, মানে প্রস্থ x, দৈর্ঘ্য 2x, তাহলে এটা ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল কি? এই ক্ষেত্রফল 1250। দেখেন, 2x স্কয়ার ইকুয়াল 1250, x স্কয়ার ইকুয়াল 625, x এর মান হবে √625। তার মানে কত হয়? কত কি স্কয়ার করলে বলেন? 625 হয় 25 না? 6 করে ফেলছেন, হ্যাঁ 25। x এর মান যদি 25 হয়ে যায়, আমাদের বলছে কি চেয়েছে? দৈর্ঘ্য কত? এখানে বসাই দেন 2x, তাহলে 2 ইন্টু x এর মান 25 ইকুয়াল কত? 50। ইকুয়াল কত? 50 হয়েছে কিনা? পরবর্তী 62 নম্বর বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য একই না? বড় বাহুটির দৈর্ঘ্য কত? বড় বাহু কোনটা? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই তো, মানে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? এটা কি বুঝছেন? একই অঙ্ক, উপরেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। 62 নম্বর, এই যে এটাই হুবহু সেম। আয়তক্ষেত্র দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। এখন বলতেছে ক্ষেত্রফল এখানে 32 আছে, তার মানে এই দুইটার গুণফল ইকুয়াল ক্ষেত্রফল। 2x ইন্টু x ইকুয়াল 32। ওকে, তার মানে x স্কয়ার ইকুয়াল 16, x এর ভ্যালু হচ্ছে 4। বলছে বড় বাহু, বড় বাহু কোনটা হবে? এটাই হবে না? 2 ইন্টু 4 ইকুয়াল 8 দৈর্ঘ্য। আর এটা কত? x ইকুয়াল 4, তার মানে বড় বাহু এটা 8। একই না অঙ্ক? জাস্ট একটু সবাই পারছে, আমার এটা করা দরকার ছিল না, তারপরেও করলাম। এরপরে আসেন, আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 12 মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা 100 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত? অনেক সহজ একটা অঙ্ক, কিভাবে করব? বলছে এটা অপশন টেস্ট করে করা যায়, নরমালি করা যায়। আয়তকার ক্ষেত্র যেহেতু বলতেছে এটা, এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে, আমাদের বলতেছে আয়তকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়। এখন প্রস্থ কত এটাই তো আমরা জানি না। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে x প্লাস 12। বুঝছেন কিনা? বলতেছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 12 মিটার বড়, তার মানে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত হবে? x প্লাস 12। পরিসীমা 136 মিটার। পরিসীমা মানে কত? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র মনে আছে কিনা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা।
2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, সরি এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো আমরা ভুল লিখে ফেলছি। 2 * দৈর্ঘ্য কত x + 12 যোগ প্রস্থ ইকুয়াল হচ্ছে পরিসীমা। পরিসীমা কত দেওয়া আছে? 136। ওকে 136। এখান থেকে x এর ভ্যালুটা আমরা চাইলে বের করে নিতে পারি। এখানে কত হচ্ছে? 2x + 12। এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? ভাগ করতে পারেন কিনা? কত হবে? 36 মানে 136 কত হয়? 6 × 12 আর 2 হাতে থাকে 1, 8 এটা না। তারপর হইতেছে 2x ইকুয়াল, এখান থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 68 থেকে 12 বিয়োগ কত হয়? 2x ইকুয়াল 6 আর এখানে 56, তাই না? এখন x এর মান হচ্ছে 28। এখন x যদি 28 হয়, আমাদের কি চেয়েছে? দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? ভুল হয়েছে নাকি? দেখেন তো কোথায় ভুল হয়েছে ক্যালকুলেশনে। ও 68 থেকে 12 বিয়োগ করলে ও হয়েছে তো, ঠিক আছে। এই যে এখানে তো 28 ভুল হয় না ক্যালকুলেশনে, আর এখানে কিন্তু 28 আর 12 যোগ করেন তাহলে 40। তাহলে দৈর্ঘ্যের প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। এটা দৈর্ঘ্যের প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখেন যে তাহলে বুঝছেন কিনা এই জিনিসটা, যে বোঝা যায় কিনা। অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু ক্লু থাকে, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে ক্লু থেকে আপনি করতে পারবেন। পরবর্তীতে চলে যাই, একই অঙ্ক আছে পরবর্তীতে। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এই যে বিস্তার মানে প্রস্থ, এটা মনে রাখতে হবে। বিস্তার মানে কি? প্রস্থ। এটা মুখস্থ করেন। বলেছে ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, একই না? দেখেন একই কথা কিন্তু বারবার বলতেছে, আমরা কিন্তু একই জিনিস বারবার। দৈর্ঘ্য যদি বিস্তার যদি x হয় বা প্রস্থ x হয়, দৈর্ঘ্য এটা, বিস্তার মানে এটা। তো বলতেছে ক্ষেত্রফল দেওয়া আছে 500 বার। তাহলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল কি 512। তার মানে কি হচ্ছে? এখান থেকে দেখেন x² ইকুয়াল 512 কে 2 দ্বারা ভাগ করেন, তাহলে কত হয়? 2 আর 5 6। এখন x ইকুয়াল কত হয়? √256। 256 মানে মনে হয় 16 রুট করলে। x এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এটার পরিসীমা কত? পরিসীমার আলাপ তো পরে, আগে দেখি দৈর্ঘ্য কত। এটা দৈর্ঘ্য হইতেছে কত? এই 16, তাই না? 16 দ্বিগুণে কত? 32 আর প্রস্থ তো 16। তো দৈর্ঘ্য পরিসীমা বের করার সূত্র কি? 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাই তো পরিসীমা, 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। গুড। এরপর একটা হুবহু সেম, এখানে আয়তাকার জমি বলছে, তার মানে আয়তক্ষেত্র। 65 নম্বর দেখেন, একই অঙ্ক করে নিবেন। এরপরে একটা আয়তক্ষেত্রের একই অঙ্ক, একটা আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, জাস্ট কিছুই না। এই যে এখানে প্রস্থ যদি এটা হয়, দৈর্ঘ্য হইতেছে 3x, আগে ছিল 2x, এর ক্ষেত্রফল 300। দেখেন এই দুইটার গুণফল ইকুয়াল এটা। কত সহজ না? একই নিয়ম থেকে কত অঙ্ক আসতেছে এটা, ঠিক না? তাহলে 3x² ইকুয়াল 300, এই 3 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে x² ইকুয়াল 100, তার মানে x ইকুয়াল 10। এখন দেখেন এটা হবে 30 দৈর্ঘ্য আর প্রস্থ হইতাছে 10। এখন বলছে পরিসীমা 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 30 আর প্রস্থ 10, একই না? ক্লাসগুলো তো ফিউচারে দেওয়া আছে সবগুলা, এলোমেলো ভাবে একটাও দেওয়া নাই। কি বলতেছেন? মাসুম আক্তার রীতি সবগুলা 66 পর্যন্ত ক্লাস সিরিয়ালি দেওয়া আছে, দেখে নেবেন ভালো করে। সাতষট্টি পর্যন্ত সিরিয়ালে দেওয়া আছে, লাস্ট যে 3টা ক্লাস হয়েছে এগুলো সিরিয়ালে দেওয়া নাই, এগুলো করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে অঙ্কটা বুঝতে হবে, একই অঙ্ক, সবগুলো একই অঙ্ক। দেখেন বলতেছে আয়তাকার ঘরে দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, মানে ব্যাপারটা হচ্ছে ওই একই কথা। বিস্তার মানে কি? প্রস্থ। কি বলতেছে? দৈর্ঘ্য হবে বিস্তারের 1.5 গুণ। এখন দেখেন প্রস্থ যদি x হয়, x এর 1.5 গুণ কত?
দেড় গুণ মানে আমি যদি লিখি ভগ্নাংশ আকারে, এইটাই দেড়, এটা হচ্ছে দেড়, একের অর্ধেক, এককে এক, 3/2, মানে এইটা যে কথা এইটা কি কথা, মানে দেড় গুণ মানে 3/2, মানে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে এই 3/2 এর এক্স, এটার সাথে গুণ, তার মানে 3/2 এক্স, এটা কিন্তু প্রস্থ। আমি বুঝাইলাম কিন্তু কেন 3/2, দেড় মানে 1.5, আমরা দশমিকে যাচ্ছি না, 1.5 কে বা দেড় গুণ এককে এক, এটা কিন্তু দেড়, দেড়টাকে এইভাবে লেখা হয়, এটাকে এটা দ্বারা গুণ করতে হয় 3/2, মানে এটা ভাগ করলে দেখবেন 1.5 আসে, তো তার মানে 3/2 এক্স। এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক সহজ হয়ে যাবে, আর দশমিক আকার নিয়ে গেলে অঙ্কটা একটু সময় লাগবে করতে। এখন আমাদের বলছে ক্ষেত্রফল 216, এটা কিন্তু 216, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল 216। এরপরে কি হইতেছে দেখেন, এক্স স্কয়ার ইকুয়াল, এরা কিন্তু যা আছে এই সাইডে গিয়ে উল্টে যাবে, দুইটা উপরে তিনটা নিচে, 3 দিয়ে কাটাকাটি করেন, 3 7 21, 3 দ্বিগুণে 6, তার মানে 144। এখন এইদিকে তো এক্স স্কয়ার, যদি এক্স লিখি 12, তার মানে দেখেন এখন প্রস্থ হইতাছে 12 এটার, তাই না, প্রস্থ 12, দৈর্ঘ্য কত হবে, এই যে 3/2 ইন্টু 12, মানে 12 কে কাটাকাটি করলে 6, 18, তার মানে দৈর্ঘ্য কিন্তু 18, এটা দৈর্ঘ্য কত হয়ে গেল 18। এখন আপনি পরিসীমা বের করেন, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, একই অঙ্ক। এরপরে যাই 68 নম্বর, এই যে সরাসরি দেখেন এখানে কিন্তু সরাসরি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এইটা গুণ, এই যে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হয়ে যাবে 3/2x, আগেটার মতোই না, জাস্ট ক্ষেত্রফল হইতাছে কত 13.5, এইটাতে করে ফেলবেন, এই যে পরিসীমা কত, একই অঙ্ক, খুব সেম 68, এই একই অঙ্ক দেখেন, এটা 2/3 বলছে, এটা আমি করেই দিয়ে যাক, ক্ষেত্রফল যেহেতু পেয়েছে, বলছে আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের এত অংশ, দেখেন দৈর্ঘ্যের এত অংশ, এখন কিন্তু উল্টা বলছে, তাই না, এই যে প্রস্থটা দৈর্ঘ্যের এত অংশ, তাহলে দৈর্ঘ্যটা হইতেছে 2/3, তাহলে প্রস্থটা কত, আয়তাকার প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ, ও সরি দৈর্ঘ্যের ওই এই অংশ তো প্রস্থ, আমাদের এটা বুঝতে হবে, হ্যাঁ, দৈর্ঘ্যটা আপনি x ধরে নেন, তাহলে প্রস্থ হবে 2/3x, এটা কিন্তু প্রস্থ, দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ এটা। এখন আমাদের বলতেছে এটার পরিসীমা দেওয়া আছে, এটার পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য কত যোগ প্রস্থ 2/3x ইকুয়াল কত, এই যে পরিসীমা, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা নিয়ে আসতে হবে, যে কোনো ভাবেই হোক, এখানে যদি লসাগু করেন, এখানে কত হবে 3, তার মানে 3x প্লাস 2x, আর এইদিকে এটা যে ভাগ হয়ে যাবে 20, তাই না, 2 দ্বারা ভাগ করলে, এইদিকে কি হইতাছে 5x ইকুয়াল, এটা গুণ হবে 60, x ইকুয়াল 12, x এর ভ্যালু যদি 12 হয় এখানে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থটা কত হবে এখানে বসাই দিন, 2/3 ইন্টু 12, তাহলে হচ্ছে 8, তাই হলো না 8, তার মানে প্রস্থ হচ্ছে 8, দৈর্ঘ্য হচ্ছে 12। এখন ক্ষেত্রফল কত, 8 12 কত, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8, 8 12 96, ক্লিয়ার কিনা দেখেন, ক্লিয়ার কিনা দেখবেন একটু, একই অঙ্কগুলা করে দিয়েছি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল কত, একই নিয়মের একটা অঙ্ক করাই আসছি, যদিও এই যে এটা আমি জাস্ট বেসিকটা বুঝিয়ে দিই। কি বলতেছে, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি ঘরের দৈর্ঘ্য, তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে x + 4, এটার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য কোনটা এটা যোগ প্রস্থ ইকুয়াল কত, এই যে পরিসীমা 32, তার মানে 2 যায় ভাগ হবে, এখানে হচ্ছে 2x + 4 ইকুয়াল 16, তার মানে 2x ইকুয়াল 12, x ইকুয়াল 6, x এর ভ্যালু যদি 6 হয়ে যায়, দেখেন এইদিকে প্রস্থ 6 আর এইটা হয়ে যাবে 10, দৈর্ঘ্য এটা, আমাদের বলছে ক্ষেত্রফল কত, তার মানে এইটা ইনটু এইটা 6 ইনটু 10 ইকুয়াল কিন্তু 60, একই অঙ্ক, বারবার করার কোনো প্রয়োজন হয় না। এরপর আসেন, বলছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা এত মিটার হলে ক্ষেত্রফল কত, একই, এখানে জাস্ট ক্লুটা দিয়ে দিই, এই যে ক্লু কি বলছে, প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এটা পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল হচ্ছে পরিসীমা, এরপরে এইটা আর এটা বের হবে, x এর ভ্যালু বের হলে তখন ক্ষেত্রফল নির্ণয় করবেন। 72 বলছে একটা আয়তাকার ঘরের আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার,
আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার। দেখেন করি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই একই সিস্টেমে করতেছি। দেখেন আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ, প্রস্থ যদি দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হবে, এইটাকে ওইটা দ্বারা গুণ করতে হবে 3/5 x, এটাকে এটা দ্বারা গুণ করতে, তার মানে এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ। এখন পরিসীমা আমাদের দেওয়া আছে, তাহলে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল কত পরিসীমা। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এটা দ্বারা ভাগ হয়ে যাবে, এখানে 5 হবে লসাগু, 5x প্লাস 3x ইকুয়াল কত 80, এই দুই দ্বারা ভাগ করলে, এরপরে উপরে হইতাছে 8x আর এটাকে গুণ করলে 5 গুণ হয়ে যাবে 400, তার মানে x ইকুয়াল এই 400 কে 8 দ্বারা ভাগ করেন কত হবে, 5 8 40 0 50 50 হইছে, বের হইছে। মানে ক্লু কিন্তু একই, সবই কিন্তু একই। এই মিয়া 68 নম্বর আমি আসছি, কেন অ্যান্সার মিলে না? আচ্ছা অ্যান্সার না মিলে সমস্যা নেই, যা আসবো এটাই, অ্যান্সার মিলানোর দরকার নাই। এরপরে বলছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার, দৈর্ঘ্য কত। আচ্ছা পরবর্তী করে গেলা, হ্যাঁ আজকে আর দরকার নাই, করছি। আর এই জন্য কত 68 নম্বর মিলে না, 68 নম্বরটা যাইতেছি, কি সমস্যাটা দেখতেছি, আরেক ক্লাসে শেষ এটা। 68 নম্বর কি বলছে, 68 নম্বর মিলে না, দেখতেছি, ওকে দেখতেছি 68 নম্বর, ওকে দেখতেছি মিলে না কেন, এটা দেখতেছি। এটা কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হইতাছে এইটা, ক্ষেত্রফল এটা, তাহলে দৈর্ঘ্য ইন্টু ইকুয়াল ক্ষেত্রফল। ওকে, এখান থেকে এক্স স্কয়ার ইকুয়াল 13.5 ইন্টু 2, নিচে হইতাছে 3, এই দশমিক তুলে দেন, একটা 1 এরপর একটা 0 আছে। ওকে, কাটাকাটি করেন, 5 দ্বিগুণে 10, এখানে কি হবে 5 দ্বিগুণে 10, 5 7 35, 3 নং 27, 2 এ 2 এ কাটা ইকুয়াল 9, তাহলে x এর ভ্যালু পেলাম 3, তার মানে x ইকুয়াল 3, তাহলে প্রস্থ কত হয়ে যায় দেখেন তো, 3/2 ইন্টু কি চেয়েছে আমাদের, এটা পরিসীমা কত, ওকে 3, ঠিক আছে, ওইখানে কত 9/2, তার মানে আমাদের পরিসীমা কত, এটা 2 ইন্টু এই দৈর্ঘ্য হচ্ছে 9/2 প্লাস 3, যা আসে এখানে 2, আর এখানে যদি লসাগু করেন লসাগু 2 হবে 9 প্লাস 6, ঠিক আছে, এটা কাটা 15 হবে অ্যান্সার। এটা যেখানে আছে এটা যদি হয় অ্যান্সার হয়ে যাবে 15। কত আসছিল আপনার হাবিব? হ্যাঁ 15 হয়, 15 হবে, গুড। যারা 15 করছেন তাদেরটাই রাইট। ঠিক আছে, 15 হবে, ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা শেষ করে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।